বাংলা কাহিনী কথায় আমাদের প্রত্যেক প্রিয় শ্রোতা বন্ধুদের ভৌতিক গল্পের আরেকটি নতুন পর্বে সাদর আমন্ত্রণ। নমস্কার, আপনাদের সঙ্গে আছি আমি প্রীতি। আপনারা এখনই শুনবেন প্রেমেন্দু মিত্রের অতীত গ্রাম বাংলার ভৌতিক গল্প সুখসাগর। না, মুকুন্দরাম হয়তো খুব বাড়িয়ে বলেনি, জায়গাটার বর্ণনা অন্তত দিয়েছে চমৎকার। সমস্ত জায়গাটার কেমন যেন একটা গন্ধ আছে। কিছুটা ভেতরের দিকে যাবার পরই তা নাকি পাওয়া যায়। মাজা হাজা এ তো পচা, পানা ভরা সব ডোবা পুকুর দিঘি আর ভেঙে পড়া ধসে পড়া আধা জঙ্গলে ঢাকা। এধারে ওধারে নোনা ধরে ক্ষয়ে ক্ষয়ে যাওয়া ইটের স্তূপের সঙ্গে যুগ যুগ ধরে বিশাল বিশাল অশ্বত্থ বট শিরীষ গাছের ডালপালা থেকে ঝরে ঝরে পড়ে চারিদিকের মাটি ছেয়ে জমে ওঠা পাতার রাশির সঙ্গে মেলানো কেমন যেন একটা ভিজে ভিজে ছোঁয়া লাগানো গন্ধ। সেটা নয়, তার সঙ্গে অস্বস্তি জাগানো আর একটা কি যেন মিশে একেবারে আলাদা কিছু। মুকুন্দরাম আর একটা কথাও ঠিক বলেছিল, ঠিকানা খুব ভালো পেয়েছি কর্তা, শুধু পৌঁছবারই পর ঝামেলা। ঝামেলা মানে? একটু ধমক দিয়েই বলেছিলাম, তেনাদের ঠিকানায় বিনা ঝামেলায় পৌঁছতে চেয়েছি আমি। আগে না, থতমত খেয়ে বলেছে মুকুন্দরাম। আমি সে কথা বলিনি, আমি বলছিলাম মানে জায়গাটা খুঁজে পেতে বার করার বেশ একটা হাঙ্গামা আছে। চিনিয়ে দেবার মতো কাউকে পাওয়া যায় না কি না? এবার বিরক্ত হয়ে বলেছিলাম, চিনিয়ে দেওয়ার মতো লোক নয় পাওয়া যাক, জায়গাটার নাম শুনলে তার হদিস তো কেউ না কেউ দেবে নাকি? আগে সেই তো হয়েছে মুশকিল। মুকুন্দরাম অপরাধীর মতো বলেছে, গোপীগঞ্জের হাট পর্যন্ত ঘোড়ার ডাকের সঙ্গে ভাড়া করা ঘোড়ার গাড়িতে যেতে পারেন, কিন্তু সেখান থেকে আসল ঠিকানায় যাবার কথাটিও উচ্চারণ করতে পারবেন না। কেন? এবার বেশ বিরক্ত হয়ে বলেছি, নামটা গালাগাল নাকি? আগে তা নয়। মুকুন্দরাম তাড়াতাড়ি ব্যাখ্যা করে জানিয়েছে, নামটা বললে কেউ যে চমকে তাকাবে কি বেয়ারা কিছু বলবে তা নয়, তার বদলে যেন শুনতেই পাবে না, তারপর না শোনার ভান করে সরে যাবে সেখান থেকে। ধৈর্য হারিয়ে যা তা বলতে যাচ্ছিলাম, তা আর বলতে হয়নি। মুকুন্দরাম নিজেই তাড়াতাড়ি আবার বলেছিল, নামটা শুনে অমন বোবা কালা যে সেজে যায় তার কারণ নামটাতেই ওদের ভয়। ও অঞ্চলের সকলের ধারণা ওখানকার কথা পাঁচ কান করলে তেনারা বেজার হন। তেনাদের কোপে পড়বার ভয়ে ওরা তাই নিজেদের জানাশোনার মধ্যে ছাড়া ওখানকার নামটি পর্যন্ত করে না, শুনতেও চায় না কারো মুখে। আচ্ছা আচ্ছা হয়েছে। ধমক দিয়ে তাকে থামিয়ে এবার বলেছি, যা বললে তা তো বুঝছি, আসল নামটা যে কি তা তুমিও জানো না। আগে না, আমি ঠিকই জানি। মুকুন্দরামের মুখে বিনীত গর্বের হাসিটা দেখবার মতো। নিজের বাহাদুরিটা একটু সবিস্তারে তারপর বলতে শুরু করেছে, ওখানে এক বাড়ির সঙ্গে দূর কুটুম্বিতার ছুতো ধরে বেশ কবার যাওয়া আসা করে ভাব জমিয়ে ফেলেছি। তারপর মুকুন্দরামের বাহাদুরির বৃত্তান্ত দু চার কথায় শেষ হবে না বুঝে তাকে নরম গলাতেই এবার থামিয়ে দিয়ে বলেছি, তা নামটা কি?
আর কাউকে কিছু জিজ্ঞেস না করেও কেমন করে সেখানে পৌঁছানো যায় এবার বলো দেখি। আগে নামের সঙ্গে জায়গাটার কোনো মিলই পাবেন না। মুকুন্দরামের গলায় ক্ষোভের সুর তখনও একটু পাওয়া গেছে। নামটা হলো সুখসাগর। সুখসাগর? একটু হেসে বলেছি। মিল না থাক, গরমিলের দিক দিয়ে নামটা হয়তো ঠিক। নাম সুখসাগর, কিন্তু সেখানে সুখ তো নেই। সাগরও নিশ্চয়ই নয়। আজ্ঞে হ্যাঁ, মুকুন্দরাম সায় দিয়ে বলেছে। সাগরের বদলে যা আছে তা মজা হাজা কটা জলা আর দিঘি, দামে আর পানায় যা একরকম বুঝেই গেছে। থাকার মধ্যে আছে এককালের পেল্লায় সব পুরো বাড়ি। মুকুন্দরামের বর্ণনার উৎসাহে আগেকার ক্ষোভটা তখন প্রায় ভুলেই গেছি, তবু বাধ্য হয়ে আবার তাকে বলতে হয়েছে। আচ্ছা, ওসব যা বলছো তা নিজের চোখেই দেখব, কিন্তু দেখবার জন্যে কারো কাছে কোনো হদিশ না পেয়েও পৌঁছবো কি করে, সেইটি আগে বাতলাও দেখি। আগে একটু আমতা আমতা করে দুবার মাথার চুলকে মুকুন্দরাম এবার বলেছে। কিছু যদি মনে না করেন তো আমি সঙ্গে করে আপনাকে সেই জায়গায় নিয়ে যাব। তুমি নিয়ে যাবে? ধমকে মুকুন্দরামকে বলার মাঝখানেই থামিয়ে বলেছি। আমি যে কাজে যাচ্ছি তাতে দোসর কেউ থাকলে কাজ হয়? মুকুন্দরামকে তারপর আর বেশি বকাবকি করতে হয়নি। সে তার বেয়াদবির জন্যে মাপ চেয়ে জায়গাটায় পৌঁছবার যথাসম্ভব হদিশ জানিয়ে দিয়েছে। হদিশ অবশ্যই বেশ অদ্ভুত এবং ভাষা ভাষা। জায়গাটার আসল নাম বলে যা জানা আছে তা কাউকে বলবার নয়, বললে কোনো কাজই হবে না। যে শুনবে সে না শোনার ভান করে সরে যাবে। যেদিকে যাবার তার বদলে নাম করতে হবে তার উল্টো দিকের এক ঠিকানার। আর বলবেনই বা কাকে? বলার জন্যে আছে শুধু এই ভাড়াটে কজন গরুর গাড়ির গাড়োয়ানরা। তারা দূর দূরান্তের থেকে ব্যাপারীদের মাল নিয়ে হাটে আসে, আর হাট শেষ হলে অন্য মাল নিয়ে ওই পারে সেই দামোদরের নদ পেরিয়ে ভিন জেলার বড় গঞ্জে গিয়ে ওঠে। তাদের একটু সাদাসিধে করে বলতে হবে, যাবার পথে মাঝামাঝি এক জায়গায় যেন নামিয়ে দেয়। এমন অনুরোধে তারা বেজার হবে না, আপত্তিও করবে না কিছু, শুধু হয়তো জানতে চাইবে, তা নামবেন কোথায় কর্তা? এ পথের দুধারে আগাগোড়া তো শুধু বনবাদা আর জঙ্গল। তখনই বলতে হবে নামবেন জোড়াগড় যাবার রাস্তায়। জোড়াগড় যাবার রাস্তায় নামবেন শুনে তারা চমকে টমকে উঠবে না, শুধু একটু সহানুভূতি দেখিয়ে বলবে, সে তো অনেক হাঁটতে হবে কর্তা, আর তাছাড়া রাস্তারও কি ঠিক ঠিক চেনার মতো হাল আছে? তার চেয়ে রসুলপুরের দিক দিয়ে যদি। গাড়োয়ারেরা আরও অনেক রকম খোঁজ ধরে জোড়াগড় যাওয়ার বিষয়ে আরও অনেক রকম সলা পরামর্শ দেবে, কিন্তু গাড়িতে জায়গা দিতে আপত্তি করবে না। কাপ ভরে রওনা হয়ে বিকেল নাগাদ জঙ্গলের মাঝখানে রাস্তার এক জায়গায় তারা সওয়ারিকে নামিয়ে দিয়ে বলবে, এই আপনার নাম্বার জায়গা কর্তা, ডান দিকের ওই ঘোর জঙ্গলের ভেতর দিয়ে আপনাকে জোড়াগড়ে যেতে হবে। নিজে কখনো যায়নি, তবে 10 বছর ধরে এই পথে আসতে যেতে অনেকজনের কাছে শুনেছি। জোড়াগড়ে যেতে হলে এইখানে নামতে হয়। ওই যে দূরে ছোট্ট একটা টিলা দেখছেন, ওইটাই তার চিহ্ন। এখন ইচ্ছে করলে নামতে পারেন, আর নইলে আমাদের সঙ্গে যেতে পারেন সেই দামোদর পর্যন্ত আজ রাত্রে। এপারে নরগোলায় কিংবা কাল ওপারের বীরগঞ্জে নামিয়ে দেব। তুমি বড় কথা ফেরাও মুকুন্দরাম।
মুকুন্দরামের কথাগুলো শুনতে মন্দ লাগছিল না বলে এতক্ষণ চুপ করে থাকলেও এবার তাকে ধমকিয়ে বলতে হয়েছে। এত ধানায় পানায় করেও এখনো তো আসল কথায় পৌঁছলে না। গাড়োয়ান কি ভাববে আর কি বলবে এইসব ছেড়ে আসল খবরটা এবার দাও দেখি। জোড়াগড়ের নাম করে জঙ্গলের মাঝে রাস্তায় নেমে তারপর সুখসাগরে পৌঁছবো কি করে? মুকুন্দরাম এবার আর কথা ফেনায়নি, সোজাসুজি হদিশ বাতলে দিয়েছে। গরুর গাড়ি থেকে জঙ্গলের মাঝখানে পথে নামবার পর একটু অপেক্ষা করতে হবে। গাড়িগুলো আবার চলতে শুরু করে কিছু দূরে জঙ্গলের বাঁকে চোখের আড়াল হওয়া পর্যন্ত। তারপর ডাইনের টিলার দিকে নয়, যে পথে গাড়ি এসেছে সেই পথেই পিছিয়ে যেতে হবে পোখানেক রাস্তা। অতটা গেলেই বাদুর ঝোলা গাছটা চোখে পড়বে। বিরাট ডালপালা ছড়ানো গাছ, কি গাছ তা বোঝার উপায় নেই। ডালপালা সমেত সারা গাছটায় গাদা গাদা বাদুর ঝুলছে। সেই গাছটাই হলো নিশানা। তার পাশ দিয়ে এগিয়ে গেলে দেখতে দেখতে সুখসাগর পৌঁছতে দেরি হবে না। মুকুন্দরাম যা বলেছিল তাই করেছি। জোড়াগড়ে যাবার ছুতোয় গাড়োয়ানদের কথায় যেখানে নেমেছি, গাড়িগুলো দূরে পথের বাঁকে চোখের আড়াল না হওয়া পর্যন্ত সেখানে অপেক্ষা করে তারপর পেছন দিকে চলতে শুরু করেছি। বাদুর ঝোলা গাছটা এবার খুঁজে বার করতে হবে। মুকুন্দরাম যা বর্ণনা দিয়েছে তাতে গাছটা খুঁজে পাওয়া শক্ত হওয়ার কথা নয়। ডালপালা ছড়ানো প্রকাণ্ড একটা গাছ, ফুল ফল পাতা নয়, সারা গায়ে তার ছোট বড় কালো কালো বাদুড়ের পুঁটলি ঝুলছে। গাছটার কথা ভাবতে ভাবতেই ভেতরে ভেতরে কেমন একটু শিউরে যে উঠেছি তা অস্বীকার করব না। দুধারে ঘোর জঙ্গলের মাঝে একেবারে জনমনীষীহীন রাস্তাটাও তার একটা কারণ নিশ্চয়ই। সন্ধে হতে তখনও দেরি আছে, কিন্তু এরই মধ্যে কেমন একটা গা ছমছমে ভাব যেন সমস্ত জায়গাটার উপর জমে উঠছে। মুকুন্দরাম কি এইটাকেই যেন ওপারের গন্ধ পাওয়া বলে বর্ণনা করেছিল? কিন্তু সে তো সেই সুখসাগর পৌঁছবার পর পাওয়ার কথা। এখন থেকেই সেরকম কোনো অস্বস্তি হবে কেন? রাস্তার ধারের জঙ্গলে বাদুর ঝোলা গাছটা খোঁজবার জন্যে সজাগ চোখ রেখে যেতে যেতে মুকুন্দরামের বিষয়েই একটু না ভেবে পারিনি। আমি যা খুঁজে বেড়াই তার সুরূপ সন্ধান দেবার জন্যে অনেক অনেক দালালি আমার হয়ে কাজ করে। মুকুন্দরাম ঠিক তাদের দলে পড়ে না। দালাল হয়ে সে আমার কাছে আসেনি, দালাল হিসেবে কাজও করে না আমার। নেহাত আচমকাই দেখা হয়ে গিয়েছে। কাজকর্ম তেমন ছিল না বলে মস্ত এক দিঘির পাড় জমা দিয়ে চার টার ফেলে মাছ ধরতে বসেছিলাম। কিছুটা হাজা মাজা হলেও নাম করা মাছ শিকারের দিঘি। কিছু না হোক আধমনি দু একটা রুই কাতলা সেখানে নাকি ফাতনা ডোবাবেই। ফাতনা আমারও ডুবেছিল, কিন্তু কে যে ডুবিয়েছে তা জানার ভাগ্য হয়নি। সকাল থেকে খাঁ খাঁ রোদের দুপুর পেরিয়ে বিকেল পর্যন্ত তিনবার ফাতনা ডোবানো অদেখা মাছের কাছে কানমলা খেয়ে যখন বিগড়ানো মেজাজে ছিপটায় দুমড়ে ভাঙতে যাচ্ছি, তখন পেছনে পাড়ের ধারে আধময়লা 8 হাতে ধুতি আর ছেঁড়া ফতুয়া পরা ছোট্ট রোগাপটকা আধ বুড়ো একটি গাঁয়া চেহারা মানুষকে দেখতে পেয়েছিলাম। লোকটার পাড়ের ওপর উবু হয়ে বসে থাকার ভঙ্গি দেখে মনে হয়েছিল আমার অজান্তে অনেকক্ষণ ধরেই সে আমার মাছ ধরার মিথ্যে হয়রানিটা লক্ষ্য করছে। নিজের বেইজ্জতের এরকম একজন সাক্ষীকে দেখে মনটা যে খুশি হয়নি তা বলাই বাহুল্য। লোকটির একটা কথায় মেজাজটা আরো তিরিক্ষি হয়ে গিয়েছিল। আমাকে ছিপটা নিয়ে দাঁড়িয়ে কোনো রকমের মেজাজটা সামলে হুইল ঘুরিয়ে সুতো গুটোতে দেখে লোকটি বলেছিল, উঠে পড়ে ভালো করেছেন কর্তা, আজকের দিনটায় কিছু হবার নয়।
গায়ে পড়ে এমন টিপ্পনির একটা চাবুকের মতো জবাব দিতে গিয়ে থেমে গিয়েছিলাম। লোকটার চেহারা দেখে আর গলার স্বরটা অতি বিনীত বলে কড়া কিছু বলার বদলে অদ্ভুত কথাটারই তাই মানে জানতে চেয়েছিলাম একটু রুক্ষ গলাতেই। আজ হবার নয় মানে? আগে লোকটি একটু ভয়ে ভয়ে যেন অপরাধীর মতো বলেছিল, আজ সে সারাটার দিন কি না? কার দিন? গরম হওয়ার বদলে বেশ অবাক হয়েই জিজ্ঞেস করেছিলাম। আগে সেই সারা পিরিয়ডটার। লোকটি আমায় একেবারে হতভম্ব করে দিয়ে বলেছিল, সব জোড়া মাসের প্রথম মঙ্গলবার সারা দিঘিটায় সে ভর করে থাকে। একটা পুঁটি কি কুচো চিংড়িও এ দিঘি থেকে কারোর এদিন তোলার সাধ্যই নেই। আজ সেই প্রথম মঙ্গলবার। আপনি এখানে ছিপ ফেলেছেন কিনা? থামো থামো। কিছুই বুঝতে না পারায় অধৈর্যে লোকটিকে ধমক দিয়ে থামিয়ে বলেছিলাম, কি সব আবল তাবল বলছো? তোমার সারা পিরিয়ড আবার কি বস্তু? লোকটির কাছে ব্যাপারটার বিস্তারিত ব্যাখ্যা এবার শুনেছিলাম। এ দিঘি যারা কাটিয়েছিলেন তারা এ অঞ্চলের রাজাই ছিলেন একরকম। সে রাজবংশের ভাগ্য যখন পড়ে এসেছে তখন 102-3 বছর আগে সে রাজবংশের শেষ এক রাজা এ দিঘিতে মাছ ধরার নামে এক মহা অধর্ম করেছিলেন। যুদ্ধের ন্যায়নীতি না মানা আর মানের মান না রাখার অধর্ম। রাজবংশের সুদিন তখন ফুরিয়ে এলেও দিঘি তখন টইটুম্বুর জলে জমজমাট। মাছের ভারে ছিঁড়ে যাবার ভয়ে জেলেরা একেবারে সেরা সুতোর নতুন জাল ছাড়া এ জলে কিছুতেই নামতে চায় না। দিঘিতে মাছ যেমন এন্তার তেমনি সেসব মাছের জেল্লা আর তেজ। এদের মধ্যে সবার সেরা দুটি সাঁড়া রুই। লোকে যাদের নাম দিয়েছিল নন্দী ভৃঙ্গি। নন্দী ভৃঙ্গি মাছ তো নয়, গঙ্গা দেবীর বাহন মকর রাজেরই যেন দুটি দামাল ভাতকুটো। কোনো জালে তাদের ধরা যায় না। যত বড় পাকা শিকারীর হাতের যত মজবুত ছিপি হোক, তার টোপ বড়শি ফাতনা নিয়ে ছিনিমিনি খেলে। দিঘির জলে যেন তাদের আনন্দ আর ধরে না। গাং কি সাগর হলে বুঝি তারা পাখনা নেড়ে সত্যিকার সুখ পায়। তবু চারাপোনা হয়ে যার জলে প্রথম কানকো কাঁপিয়েছে সে দিঘির ওপর মায়াও তো আছে কিছু। জোর ভেঙে ভৃঙ্গি কিন্তু একদিন সে মায়া কাটিয়ে যায়। অতিবৃষ্টির বান এসেছিল সে বছর। মাঠ ঘাট পুকুর দিঘি সব ভাসি। সে বানের জলে গা ভাসিয়ে ভৃঙ্গি কোথায় যে গেছে কে জানে। নন্দী কিন্তু দিঘি ছাড়েনি। সারা তল্লাটের গল্প কথা হয়ে সে ওই দিঘিতেই মনের সুখে চড়ে বেরিয়েছে। কিন্তু গোল বাঁধালো পর্তি রাজবংশের বেয়ারা এক রাজা। তার খেয়াল হলো কেউ যাকে ধরতে পারেনি সেই নন্দীকেই সে ডাঙায় তুলে খাপি খাইয়ে মোক্ষম বাহাদুরি দেখাবে। কিন্তু রাজার কেরামতি ওই মুখ সাপটি উক্তি। নন্দীকে ডাঙায় তুলে খাবি খাওয়াবে কি? নন্দী তাকে যেন তামাশা করে লোক হাসায়। কখনো ফাতনা না নাড়িয়ে তার টোপ খেয়ে যায় চুপি চুপি। কখনো বড়শিতে রাম টান দিয়ে হুইলের সুতোয় ফুরিয়ে দিয়েছে সারা দিঘিময়। দাম আর বড় বড় পানার ঝাড়ে গিট লাগিয়ে লাগিয়ে চরকি পাকে ঘুরে ঘুরে। বারবার হার মেনে তল্লাট শুদ্ধ লোকের চাপা হাসাহাসিতে শেষকালে খেপে উঠেছে পর্তি বংশের বেয়ারা রাজা। যা কখনো কেউ করে না সেই অধর্মই করেছে সে এবার। কোনো মতে নন্দীকে বাগে মানাতে না পেরে সে শেষ পর্যন্ত বিষ ঢেলেছে।
দিঘির জলের এক ধার থেকে আর এক ধারে, আর এক পাড় থেকে আর এক পাড়ে পালিয়ে বাঁচতে চাওয়া মাছের ঝাঁকের মধ্যে খাবি খেতে খেতে ভেসে ওঠা নন্দীকে দেখতে পেয়ে কলা গাছের ভাসানো ভেলা থেকে তাকে বল্লম দিয়ে খুঁচিয়ে মেরেছে। নন্দী গেছে, গেছে সে রাজবংশ। একটু আধটু মজে এলে বিষ কাটিয়ে এ দিঘি আবার মাছে চেনা ঘর হয়ে উঠেছে। কিন্তু বছরের ফিজোড়া মাসের প্রথম মঙ্গলবার এখান থেকে একটা কুচো চিংড়িও তুলে নিয়ে যায় এমন সাধ্যি নেই কারোর। কয়েকশো বছর আগে এই দিনটিতেই জলে বিষ ঢেলে নন্দীর মতো মাছের রাজাকে অধর্ম করে খুঁচিয়ে মারা হয়েছিল কিনা, সেই থেকে সারা পীড়িত হয়ে এই দিনটিতে সে সারা দিঘি পাহারা দেয়। যে লোকটি এ কাহিনী শুনিয়েছিল তারই নাম মুকুন্দরাম। লোকটি কথা বলে একটু বেশি, কিন্তু বলে বড় ভালো। মুকুন্দরামের পুঁজিতে আরও এমন খবর থাকলে তাকে আমার সঙ্গে আমার বাড়িতে দেখা করতে বলেছিলাম। সে তা করেনি, তবু তার সঙ্গে এখানে সেখানে দেখা হয়ে গেছে মাঝে মাঝে। এমনি একবার দেখার সময় সে সুখসাগরের খবর দিয়েছিল আমাকে। কিন্তু মনের মধ্যে একটা কিন্তুর খটকা খুব বড় হয়ে উঠেছে হঠাৎ। মুকুন্দরাম বলেছিল পৌখানেক পথ পিছিয়ে গেলেই বাদুড়ঝোলা গাছের নিশানাটা দেখা যাবে। কিন্তু কোথায় বাদুড়ঝোলা গাছটা? এক পোর জায়গায় আধ ক্রোশ পথেই তো পার হয়ে এলাম, দুদিকে সজাগ চোখ রেখে খুঁজতে খুঁজতে। বাদুড়ঝোলা গাছের কোনো চিহ্নই তো নেই। সে গাছ যদি না পাই তাহলে? জোড়াগড়ে যাবার নাম করে যখন রাস্তার মাঝে নেমেছিলাম তখন বিকেল। এরই মধ্যে দুধারের জঙ্গলের বড় বড় গাছের মাথায় সূর্য যে অনেকখানি নেমে গেছে। রাস্তার উত্তর দক্ষিণের বলে এর মধ্যেই বেশ একটু আবছা অন্ধকার। খানিক বাদেই তো পুরো অন্ধকার হয়ে যাবে। তার মধ্যে বাদুড়ঝোলা গাছটাকে কি আর দেখে চিনে নিতে পারবো? গাছটা সত্যিই কি আছে? হঠাৎ সন্দেহটাই গভীর হয়ে উঠেছে। যার কথা শুনে চোখ কান বুজে অজানা বন জঙ্গলের মাঝে এমন একটা বেড়া জায়গায় নেমেছি, সেই মুকুন্দরামের ওপর এতখানি ভরসা রাখার কোনো কারণ সত্যি আছে কি? মুকুন্দরাম আমার মাইনে করা দালাল নয়। এ পর্যন্ত তার কোনো খবরাখবর যাচাই করে দেখার সুবিধেও হয়নি কখনো। তার অমন জাঁকিয়ে বলা সুখসাগরের বর্ণনা কি সব তাহলে মিথ্যে ধাপ্পাবাজি? আমি ওপারের তাদের তল্লাশ করে বেড়াই বলে তাদেরই একজনের আমাকে একটু জব্দ করার রসিকতা? না না, তা হতে পারে না। বাদুড়ঝোলা গাছটা নিশ্চয়ই আছে এই জঙ্গলের পথের একধারে। অন্ধকার হয়ে আসবার আগে আমাকে সেটা খুঁজে বার করতেই হবে। আমি আগের চেয়ে জোরে জোরে হাঁটতে আরম্ভ করি। আধ ক্রোশের পর এক ক্রোশের উপর পথ পার হয়ে যাই, কিন্তু কোথাও কোনো বাদুড়ঝোলা গাছের চিহ্ন তো নেই। চিহ্ন থাকলেও এরপর তা দেখে চিনে নেওয়া তো সম্ভব হবে না। সূর্য কিছুক্ষণ আগে ডুবেছে, তারপর পশ্চিম আকাশের লালচে আভাটা ক্রমশ যাচ্ছে মিলিয়ে। এরপর তো ঘুটঘুটি অন্ধকার। সে অন্ধকারে সারা রাত কি তেনাদের নয় জন্তু জানোয়ারদের ভয়ে কোনো একটা গাছের ডালে কাটাতে হবে। সেরকম গাছের খোঁজও তো এই বেলা একটু আলো থাকতে থাকতে না করলে নয়। তা করতে কিন্তু হয়নি। দূরে গাড়ির গরুর গলার ঘণ্টার টুংটাং আওয়াজ শোনা যায় প্রথমে। আলো টালো অবশ্য তারপর দেখা যায় না। এই জঙ্গলের জনমনস্যহীন রাস্তায় তেল পুড়িয়ে আলো জ্বালিয়ে গাড়ি চালাবার আহামুকি কারণ নেই। দু চাকার ছোটখাটো গাড়িটা কিন্তু
আমার কাছে এসে থামে। একটু আলো ভেতর থেকে এবার অবশ্য দেখা যায়। গাড়োয়ান যাতে তামাক খাচ্ছে সেই থলো হুঁকোর কলকের একটু আলো। গাড়োয়ানের গলাটা শোনা যায়। কি কর্তা, উঠবেন নাকি গাড়িতে? হ্যাঁ, উঠবো বই কি। দুবার আর গাড়োয়ানকে উঠবার কথা বলতে হয় না। পেছন দিয়ে ছইয়ের তলায় তার আগেই উঠে বসি। গাড়োয়ান হুঁকোয় টান দিয়ে আবার গাড়ি চালাতে শুরু করে। আমি কোথাকার কে, এই জঙ্গলের মাঝে এই ভর সন্ধেয় নেমে কি করছিলাম, কোথায় যাব, কিছুই সে জিজ্ঞেস করে না। আমি নিজেকে সামলাতে না পেরে জিজ্ঞেস করেছি, আচ্ছা এই পথে তো আসো যাও, বাদুড় ঝোলা একটা গাছ এখানে কোথাও দেখেছ? বাদুড় ঝোলা গাছ? লোকটা একটু চুপ করে থেকে গম্ভীর গলায় বলেছে, হ্যাঁ আছে কর্তা, তবে রোজ তো নয়, মাঝে মাঝে দেখা যায়। শুনে অবাক হয়ে যা বলতে যাচ্ছিলাম তা কিন্তু আর বলিনি। গাড়োয়ানের মুখটা তার কলকের জ্বলন্ত তীকের আভায় সামান্য একটু মাত্র দেখতে পেলেও তার গলাটা আমি তখন বেশ চিনতে পেরেছি। সে গলা মুকুন্দ রামের। আমি একটু হো হা দিলেই সে এক্ষুনি মাঝে মাঝে খুশি মতো দেখা দেওয়া বাদুড় ছোলা গাছের জমাটি গল্পটা শুরু করবে। সে গল্প শুনে তাকে বাধিত করতে আমি চাই না। এই গল্পের বীজকর্তা এখানেই তার কলম থামিয়েছেন। এই বিবরণের প্রথম লাইন লিখবার পর কেন যে অনেক দিন তিনি আর কলম ধরেননি, এবার যেন একটু বুঝতে পেরেছি। যাদের তিনি স্বীকার করে ফেরেন তাদেরই একজনের রসিকতার শিকার হওয়ার বৃত্তান্তটা শেষ পর্যন্ত দেবেন কিনা তাই তিনি কিছুকাল ঠিক করতে পারেননি।